বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাঁথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব রংপুর ও ময়মনসিংহ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানব সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচনী ভাবনা এবং সেখানকার নানা শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন সেসব আমরা জেনে নেব। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব রংপুর জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি মানুষের দ্বারে দ্বারে, প্রান্তে, আমরা ঘরে বাইরে সবখানে ঘুরে ঘুরে যে জিনিসটা পেয়েছি, মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ছাড়া, ইনশাল্লাহ আগামীতে সুষ্ঠুভাবে ভোট হবে, এটা আমার বিশ্বাস। এই ভোট হলে আমি ব্যাপক ভোটের ব্যবধানে আমার পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রংপুর ৪ আসনটি আমরা উপহার দেব। এই রংপুর শহরে ধানের শীষ ব্যাপক এবং বিপুল ভোটে বিজয়ী হয়, তার সকল ইঙ্গিত আমরা পাচ্ছি। দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা রংপুর, তারা এই রংপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। রংপুর অঞ্চলের মানুষ, প্রতিটি মানুষ তাদের এই ধানের শীষের ভোটে প্রয়োগ করবে এবং আমাদের ধানের শীষ ৬টি আসনে আমরা ইনশাআল্লাহ বিজয়ী নিয়ে এসে আগামী দিনে রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য বিনির্মাণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন রংপুর জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা। সাধারণ মানুষ তারা উৎসাহ উদ্দীপনা সহকারেই আমাদেরকে সমর্থন করছে। তারা চায় একটা সুন্দর দেশ হোক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, এবং ইনসাফের বাংলাদেশ হোক। এই লক্ষ্যে তারা জামাতের পক্ষে তারা একটা জাগরণ এসেছে বলে আমি মনে করি। আমার এলাকার লোকরা অবহেলিত এবং কিছু গরিব এলাকা, এই জন্য তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, এবং সেখানে বেকার সমস্যা বেশি, এটা দূর করার চেষ্টা করব। আর মাদকের উপদ্রব সবচেয়ে বেশি, আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, পরিকল্পিতভাবেই নষ্ট করা হচ্ছে। আমি এর হাত থেকে তাদেরকে বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন রংপুর সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। ফখরুল আনাম বেঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই যে নির্বাচন ঘিরে আসলে রংপুরের কি অবস্থা। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই যে জাতীয় পার্টির একটা সময় শক্তিশালী ঘাঁটি ছিল রংপুর, বর্তমান সময় আসলে কেমন দেখছেন? শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন এবং শুনছেন সকল শ্রোতা সকলের প্রতি আমার অভিনন্দন রইল। আসলে একটা সময় রংপুরের 33টি আসন জাতীয় পার্টির একটা বড় দুর্গ বলা হয়, কিন্তু কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় এটার একটা বড় ধস চলে আসছে। আমার কাছে যেটা মনে হয়েছে বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত, সেটি হচ্ছে যে জাতীয় পার্টি একটি ইমোশনাল অর্গানাইজেশন বা ইমোশনাল রাজনৈতিক দল। কারণটি হচ্ছে যে এক সময় ছিল এরশাদ একটা বড় ফ্যাক্টর, তার প্রতি একটা ইমোশন ছিল। পরবর্তীতে এরশাদ প্রয়াত হওয়ার পরে যেটা আসছে সেটা হচ্ছে যে লাঙ্গুল প্রতীক একটা বড় ধরনের দুর্বলতা রংপুর অঞ্চলের মানুষের। সুতরাং সেই জায়গাটা থেকে সাংগঠনিকভাবে যে শক্তি অর্জন করা, এবং বিগত নির্বাচনগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেই বিগত নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টি সবসময় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা বিএনপির সময় হয়েছে, বিগত 3টা নির্বাচনে আওয়ামী লীগের সময়, সেখানে কিন্তু তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু তারা নিজেরা যে শক্তি সঞ্চয় করবে, নিজেদের একটা আইডেন্টিটি, এটা যে একটা রাজনৈতিক দল এবং নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের যে কার্যক্রমগুলো তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটাই কিন্তু আমার কাছে ঘাটতি মনে হয়েছে। যার ফলে তারা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এবং দেশের এই পট পরিবর্তনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আজকের যে পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতিতে মনে হচ্ছে যে তারা কোথায় যেন একটা কোণঠাসা অবস্থার মধ্যে তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। সুতরাং এই জায়গা থেকে রাজনীতির এত বড় একটা মাঠে তারা বিরোধী দল ছিলেন, তারা নির্বাচন করেছেন, তাদের তো কিছু সাংগঠনিক পলিসি থাকতে হবে।
সেই পলিসিগুলো কিন্তু আমার চোখে অতটা দৃশ্যমান আছে বলে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে। নির্বাচন নিয়ে কি ভাবছেন রংপুর জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার চারপাশে ভোটাররা, রংপুরের ভোটাররা, কি অবস্থা? মানে ভোটের আমেজ, প্রচারণা সব মিলিয়ে কেমন দেখছেন? আসলে যেহেতু ভোটের আরও অল্প কয়েক দিন মাত্র 3 দিন বাকি রয়েছে, সেদিক থেকে নির্বাচনী প্রচারণা একবারে শেষ পর্যায়ে এবং ভোটের আমেজ ও তৃণমূলে একবারে তুঙ্গে উঠেছে। মানুষের মধ্যে যে এক উৎসব মুখর আমরা অবস্থা দেখছি ভোট নিয়ে, সেটি আসলে বলবার অপেক্ষা রাখে না। আমরা একটু সাধারণ ভোটারদের সাথেই কথা বলি। আপনি তো একজন নবীন ভোটার, এবারই প্রথমবার ভোট দিবেন, আসলে অনুভূতিটা কেমন এবং নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? অনুভূতি অনেক ভালো এবং নির্বাচনের পরিবেশটা অনেক স্থিতিশীল, সুন্দর পাচ্ছি আমরা। বিগত সময়গুলোতে তো ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি খুব একটা চোখে পড়ে নাই, এবারের ভোট আসলে কেমন? এবারও ভোট খুব সুন্দর হচ্ছে, জাঁকজমকপূর্ণ, সবাই মোটামুটি উচ্ছ্বসিত আমরা এবার ভোট দেবো আমরা। একটু আপনার কাছে জানি, আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, জীবনের প্রথম ভোট তো খুব ভালো লাগতেছে যে না, সব কিছু প্রচারণাও খুব সুন্দরভাবে হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, এবার আসলে প্রার্থী যারা, তারা আপনাদের কাছে এসেছেন কিনা এবং ভোট চাইলেন কিনা, কেমন লেগেছিল সব মিলে প্রচারণাটা? জি, খুব সুন্দরভাবে তারা প্রচার করেছে এবং পুরা রংপুরেই দেখা গেছে যে তারা এটা মাইকের মাধ্যমে প্রচার করেছে সুন্দরভাবে, কোনো ঝামেলা হয়নি। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, পোস্টারবিহীন এবারের নির্বাচন, এই নির্বাচনের নিয়ে মানুষের অনেক উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে। আপনার কাছে কেমন মনে হয়, প্রশাসনিক অবস্থাটা কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আসলে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে একটু ব্যতিক্রমী, কারণ আপনি দেখেছেন বিগত সরকারের সময়ে নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করতে পারেনি। এবারও কিন্তু বিগত স্বৈরাচার সরকারের সঙ্গে অনেকগুলো দলও কিন্তু এবার অংশগ্রহণ করতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি এখানে অব্যাহত আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা অংশগ্রহণ করছে তাদেরও কিন্তু একটা বাকযুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে যদি বলি, প্রতিবারের নির্বাচনে কিন্তু আমাদের নির্বাচনী যে সেন্টার আছে সেখানে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আমি কিন্তু এইবার খুবই শঙ্কিত। আপনার শঙ্কা রয়েছে, একটু আপনার কাছে জানি, প্রার্থী যারা হলেন তাদের যোগ্যতার মাপকাঠিতে কতটা আপনাদের প্রত্যাশা পূরণ করবে বলে মনে হয়? অবশ্যই তরুণ ভোটাররা এবারে বেশ সচেতনতার সহিত তাদের ভোটটি প্রদান করবে এবং জনগণ বেশ উৎসাহিত। সুতরাং যাদের সেই সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা আছে, অবশ্যই ভোটাররা তাদেরকে বাছাই করে নেবে। জীবনে তো অনেক ভোট দেখেছেন, এবারের নির্বাচনও দেখছেন, নির্বাচনী পরিবেশ কেমন, প্রার্থীরা কেমন, প্রচারণা কেমন হলো? অন্য বারের চাইতে আমার মনে হয় এবার আমরা তো এর পূর্বে ভোটই দিতে পারি নাই, যে দেখি আমার ভোট হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আশা করি যে ভোটটা দিতে পারবো। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, এবারের নির্বাচনে কিন্তু আমরা দেখছি জাতীয় পার্টি, জামায়াত এবং বিএনপি নির্বাচনের এই বাকযুদ্ধে বলি বা নির্বাচনের লড়াইয়ে বলি তারা অবতীর্ণ হয়েছে, তো আসলে কেমন লাগছে সব মিলে? না, এবারকার নির্বাচনটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে উৎসব মুখের একটা নির্বাচন হবে। আপনার কাছে কেমন? আমার কাছেও তাই মনে হচ্ছে যে এইবার নির্বাচনটা খুব সুন্দর হবে। আর আশা করি প্রশাসনের কাছে আমার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে। অনেক ধন্যবাদ রেদওয়ান। আমরা মানুষের কথা শুনছিলাম। রংপুরের 6টি আসনে মোট 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কিছু আসনে দেখছি ত্রিমুখী লড়াই হবে, অধিকাংশ আসনগুলোতেই আমরা দেখছি দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 12 তারিখে মানুষজন উৎসব মুখর পরিবেশেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অধিকার প্রয়োগ করবেন। মাজেদ মাসুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এসটে ভোটের আওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করছি রংপুর জেলা নিয়ে। এই অংশে আলোচনা করব ময়মনসিংহ জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা। নানান রকম অত্যাচার, নিপীড়ন সহ্য করে জনগণকে সাথে নিয়ে মাঠেই ছিলাম। তো জনগণ যেখানেই যাচ্ছি আমি দেখছি জনগণ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করছে। এইবারের নির্বাচনে জনগণ আনন্দমুখর পরিবেশে আমাদের সঙ্গে সাড়া দিয়েছে এবং আমরা আশা রাখি যে নির্বাচনে তারা বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করবে। আমরা শতভাগ আশাবাদী, আল্লাহ পাক যদি সহায় থাকেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে এই ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। আমার প্রথম লক্ষ্য হবে এই ঈশ্বরগঞ্জের প্রত্যেকটা মানুষের আধুনিক প্রজন্মের যাতে জীবনমান উন্নয়ন হয় সেটাকে তৈরি করা।
এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন ময়মনসিংহ জেলার জামায়াত ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা। আমরা যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছি তাদের মাধ্যমে আমরা প্রতারিত হয়েছি, বারবার প্রতারণার শিকার হয়ে এখন নতুন কিছু তারা সন্ধান করছে। আর নতুন হিসেবে আসলে দাঁড়িপাল্লা প্রতীকের জামাতকেই তারা বেছে নিচ্ছে। মানুষ অকাতরেই বলছেন যে পুরানো যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এবং নতুন করে এই দেশটাকে গড়তে চায়। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ এইগুলো থেকে মানুষকে বাঁচার জন্য, বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী, সাধারণ মানুষ, আমাকে ভোট দিলে মানুষ ভালো করে মানুষ শান্তিতে থাকবে, কোনো চাঁদাবাজি হবে না, কোনো কিছুই হবে না, এইটা মানুষ বিশ্বাস করেই আমাকে ভোট দিয়ে মানুষ। ভোটের হাওয়া এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন ময়মনসিংহ মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। শিব্বির আহমেদ লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে ময়মনসিংহে আসলে ভোটের সমীকরণটাকে যদি আপনি মেলান তাহলে আসলে কিভাবে মেলাবেন? সেখানে বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, একটু জানতে চাই সংক্ষেপে আপনার কাছে। প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং যারা আজকে এই সাথে যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। ইতিমধ্যে আপনি রংপুরের প্রোগ্রামগুলো দেখেছি এবং ময়মনসিংহে যারা প্রার্থী ছিলেন তাদের বক্তব্য আমরা শুনলাম। ময়মনসিংহে আসলে এখানে যারা নির্বাচন করছেন তারা কিন্তু একটা খুব চমৎকার একটা সহাবস্থানের মধ্যে নির্বাচন হচ্ছে। ওই রকম যে নির্বাচনের মাঝখানে যে একটা সহিংসতা, এই বিষয়টি একেবারেই নেই বললেই চলে। আর যেহেতু নির্বাচন যেরকমটি হয় সেই বিষয়টি তো আছেই, ওইটিকে বাদ রেখে যদি আমরা বলতে চাই চমৎকার একটা পরিবেশ আছে বিদ্যমান। তবে কিছু কিছু মানুষের মধ্যে এখন সেই প্রশ্নটাই থেকে যায় যে আদৌ কি সেই শেষ পর্যন্ত সেই নির্বাচনটি হবে কি হবে না, এই বিষয়টি। যাই হোক, তারপরেও আমরা বড় দুটি রাজনৈতিক দল এখন দৃশ্যমান যারা আছেন মূলত নির্বাচন আমরা এই সমীকরণের মধ্যে এটাও দেখেছি যে বড় দুটি দল নির্বাচন করতে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ সুবিধা নেওয়ার জন্য একটা তৎপরতা লক্ষ্য করে। আর আমরা সবসময় রাজনৈতিকভাবে আমরা খুব সহাবস্থানের মধ্যে ছিলাম, এখনো আছি, এবং যারা প্রার্থীরা আছেন তারাও সেই সহাবস্থানটা নিশ্চিত করবেন এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে এমন কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না যেগুলো বাস্তবায়ন যোগ্য না বা বাস্তবায়ন করা যাবে না। এটি আমরা আশার আলো দেখি যে বাড়তি কোনো কথা নেই, কিন্তু যেগুলা সাধারণত করতে পারবেন সংসদ সদস্য ওনার যতটুকু আছে এর মধ্যে প্রতিশ্রুতি করা হচ্ছে। অনেক সংসদ সদস্য, বিশেষ করে ময়মনসিংহ সদর আসন যেটা, এটা বিভাগীয় সদর যেহেতু, সেখানে যিনি প্রার্থী তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নানান রকমের সমস্যা, যানজট, জলজট, এগুলো সহ মশার উপদ্রব এবং এইখানের রাস্তার যে সংকীর্ণতা, এগুলো নিয়েও কথা বলেছেন। স্থানীয় সমস্যার কথা বলেছেন, জাতীয় সমস্যার কথা বলেছেন। এবং আমরা মনে করি যে একজন সংসদ সদস্য হলে পরে উনি সংসদে গিয়েও যেটি করতে পারেন, সংসদে না গিয়েও কিন্তু এই কাজগুলা খুব সহজেই করতে পারেন, সেটাই তাদের প্রতিশ্রুতি রয়েছে। তো এরকম যদি সবাই মিলে প্রতিশ্রুতির কথা বলছেন, এভাবে যদি তারা এগিয়ে যান তাহলে এখানে একটা সন্ত্রাস, তার মানে এখন পর্যন্ত আপনি একটা ঐক্যবদ্ধ ও সাম্যাবস্থা দেখতে পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন ময়মনসিংহ জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান হাসান রাব্বি, স্বাগত জানাচ্ছি আপনাকে। কি ভাবছেন? আশেপাশে সবাই ভোটার, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, জানতে চাই একটু তাদের কথা। রেদওয়ান, শুভেচ্ছা। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তেই আমরা রয়েছি। এখন আসলে আজকে থেকেই সভা সমাবেশ বন্ধ হয়ে যাচ্ছে এবং যার কারণে ময়মনসিংহ জেলার প্রতিটি আসন থেকেই যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু আজকে সভা সমাবেশ করছেন, বড় বড় মিছিল নিয়ে তারা তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন। আসলে এই 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ হবে, সেই ভোট গ্রহণে
মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন করার জন্যই মূলত প্রার্থীরা তাদের কথা বলছেন এবং মানুষও তাদের প্রত্যাশা কি সেটা বলার চেষ্টা করছেন। আমরা রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহের কাচারিঘাট এলাকাতে। এখানে তরুণ কিছু ভোটার রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। সামনে নির্বাচন, একদম দ্বার প্রান্তে রয়েছি আমরা, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমরা যারা তরুণ ভোটার আছি, আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য। কোনো গুপ্ত নির্বাচনের পক্ষে আমরা সাপোর্ট করি না। আমরা এখানে ধানের শীষের জোয়ার উঠেছে এই ময়মনসিংহ সদর 4-এ। এখানে আবু বাকন্দর আজকে যে মিছিল দেখছেন আপনারা, এই মিছিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা স্বতঃস্ফূর্তভাবে বুড়া, ছেলে, ছাত্র, যুব সমাজ, তারুণ্য সকলেই জেগে উঠেছে আবু বাকন্দর পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কি প্রয়োজন এখন ময়মনসিংহ সদরের? আপনাদের কি দরকার? আমাদের দরকার এই কাছারিঘাট একটা ব্রিজ, জেলখানাঘাটে একটা ব্রিজ, এটা আমাদের চরাঞ্চলের লেগে এটি গুরুত্বপূর্ণ আর কি। তরুণদের জন্য কি প্রয়োজন আপনি মনে করেন? আমি মনে করি আপনার হচ্ছে শিক্ষা খাতের যে উন্নয়নটা প্রয়োজন, তাছাড়া হচ্ছে আমাদের যে বেকারত্বের সমস্যাটা সেটা দূরীকরণের জন্য হচ্ছে অবশ্যই বাস্তবমুখী কার্যক্রম নেওয়া বা কর্মকাণ্ড ওনাদের করা। আগামীর যে সরকার, তার কাছে আসলে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা আর গুপ্ত বুঝতে পেরেছি। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন স্টেপ নিবেদিত ভোটের হাওয়ায় গত 36 দিন আমরা তুলে ধরেছি নির্বাচন ঘিরে সারা দেশের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। সকলের চাওয়া একটাই, আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে এমন প্রতিনিধি আসুক যারা সাধারণের আওয়াজ হয়ে উঠবেন। এই প্রত্যাশায় শেষ করছি স্টেপ ভোটের হাওয়া। ডিবিসির সঙ্গেই থাকুন।